নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, দূর থেকে দেখা। বৃষ্টির পর ঘাসগুলো চকচকে সবুজ হয়ে আছে। পুরনো উপমা হলেও কার্পেটের কথাই মনে আসে। সেই মাঠ ভরা কার্পেটের উপর দৌড়চ্ছে একটা বাচ্চা ছেলে। এই 7-8 বছর বয়স। ছেলেটার পরনে একটা টকটকে লাল রঙের প্যান্ট, কোমরে অনেক নিচে নেমে গেছে, এক হাতে সেটা ধরা। হাত ছাড়লেই প্যান্ট খুলে যাবে। ছেলেটা অনেকক্ষণ ধরে ছোটাছুটি করছে একটা ডানা ভাঙা শালিক পাখি ধরার জন্য। দৃশ্যটা আকর্ষণীয়। লিখতে লিখতে কলম থামিয়ে আমি সেই দিকে এক দৃষ্টে চেয়ে থাকি। ছাদের উপর একটা ছোট্ট ঘর আমি সম্প্রতি পেয়েছি, সেখানে এখন লিখতে বসি। ঘরটা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন মনে হয়। চারদিকে শুধু ছাদ, যেন ছাদের জগৎ। কোনো মানুষজন নেই। সকাল 9-10টায় কে আর ছাদে উঠবে? কচিত দেখা যায় কাপড় মেলতে এসেছে কোনো ঝি, অথবা দূরে কোনো রান্নাঘরের জানলায় কোনো সুন্দরী রমণীর শরীরের একাংশ। কিছু কিছু গাছপালাও চোখে পড়ে। আমার বাড়ি শহরের ধার ঘেঁষে, সামনেই ওভারব্রিজ, তার তলায় রেল লাইন। ছাদের ঘরে আসার পরেই আমি টের পেয়েছি এদিকে অনেক নারকেল গাছ আছে এখনো। পূব দিকে বেশ খানিকটা দূরে একটা নারকেল গাছের জঙ্গল। এছাড়া কৃষ্ণচূড়া, অশ্বত্থ ও আম গাছ বেশ দেখা যায়। এমনকি এক বাড়ির উঠোনে পেঁপে গাছ পর্যন্ত। আমি অবশ্য প্রকৃতি তেমন একটা পছন্দ করতাম না কখনো, কিন্তু এখন লক্ষ্য করছি বৃষ্টির সময় গাছগুলি চুপচাপ স্নান করার দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে। আমার ঘরে পাখা নেই। কখনো কখনো বেশি গরম লাগলে আমি দূরের নারকেল গাছগুলোর দিকে তাকিয়ে দেখি ওদের পাতা নড়ছে কিনা। জমির দাম আগুন হলেও এখনো কিছু কিছু জমি খালি পড়ে আছে। হয়তো মালিকানার গন্ডগোল বা অন্য কিছু কারণ থাকে। সেই রকমই একটা জমি বেশ বড় ফুটবলের মাঠ হতে পারত। চারদিকে পাঁচিল ঘেরা। অনেকদিন থেকেই বিনা রক্ষণাবেক্ষণে পড়ে আছে দেখছি। পাঁচিলের একদিকে এর মধ্যেই বেশ বড় একটা গোল গর্ত হয়েছে। তার মধ্য দিয়ে দৈত্যের বাগানের শিশুদের মতন রেল লাইনের পাশের বস্তির ছেলেমেয়েরা খেলা করতে আসে। আমার লেখার টেবিলের সামনেই জানলা। সেই জানলা সোজাসুজি ওই মাঠ। একটু চোখ তুললেই ওই দিকে তাকাতে হয়। শালিক পাখিটা বাচ্চাই হবে বোধহয়। একটু আধটু উড়েই আবার পড়ে যাচ্ছে। ছেলেটা একবার ধরেও ফেলছে সেটাকে, কিন্তু এক হাতে রাখতে পারছে না। অন্য হাত ব্যবহার করতে গেলে প্যান্ট ছেড়ে দিতে হয়। দুটো শালিক ব্যাকুলভাবে ছেলেটার মাথার কাছে ওড়াউড়ি করছে। দুটো কেন, শিল্পীরা যে ঘর সংসার কিংবা সন্তান সন্ততির ব্যাপারে মাথা ঘামায় না তার প্রমাণ কোকিল। গুণহীন বলেই বোধহয় পাখিদের মধ্যে শালিকের সন্তান স্নেহ অত্যন্ত বেশি। কিন্তু দুটো কেন? জন্তু জানোয়ারের তো পিতৃস্নেহ বলে কিছু থাকে না শুনেছি। শালিক দুটো ছেলেটার খুব কাছাকাছি উড়ে উড়ে ওর দৃষ্টি ফেরাবার চেষ্টা করছে। ছেলেটা অবশ্য তাতে ভুলবে না। দূরে 5-7টা কাক এমন লঘু স্বরে ডাকছে যেন হাসছে। কাকের বাচ্চা নিয়ে কেউ এরকম খেলা করলে ওরা এতক্ষণ তার জীবন অতিষ্ঠ করে দিত। এখন শালিকের বাচ্চার বিপদে ওরা মজা দেখছে।
অবশ্য শালিকরাও চড়ুই পাখির বাসা খুঁচিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলে আমি জানি। ছেলেটা একবার ঝাঁপিয়ে পড়ে ধুয়াতে চেপে ধরল শালিকের বাচ্চাটাকে, সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেল ওর প্যান্টটা। আমি একা ঘরে হো হো করে হেসে উঠলাম। ছেলেটা জানে না ওকে কেউ দেখছে, তবু পাখিটাকে ছেড়ে প্যান্টটাকে টেনে তুললো। আবার একটু বেঁকে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো কি যেন। পাখির বাচ্চাটা লাফিয়ে লাফিয়ে অনেকটা দূরে চলে গেছে। দুই অভিভাবক পিরিং পুরিং করে কি যেন উপদেশ দিচ্ছে তাকে। লাল প্যান্ট পরা ছেলেটা কিন্তু হাল ছাড়ল না, আবার দৌড়াদৌড়ি শুরু করে দিল সারা মাঠ জুড়ে। এটা একটা সুন্দর দৃশ্য। কোনো বাচ্চা ছেলে যখন একা একা খেলা করে তখনই তাকে সবচেয়ে সুন্দর দেখায়। একা খেলার সময় কি অসম্ভব মনোযোগী হয় ওরা। দৃশ্যটা আমার বেশি ভালো লাগছে এই কারণে যে ওই ছেলেটা থাকে রেল লাইনের পাশের বসিতে, যেটা এপাড়া ঝিঁচাকড়ের ডিপো। ওখানে আছে নিরানন্দ, মারামারি। ওখানে দুবেলা খাবার নেই, চিনি কিংবা মাছের স্বাদই জানে না। ওই জায়গাকার একটি ছেলে কারুর কাছ থেকে চেয়ে আনা লাল রঙের প্যান্টুল পরা আপন মনে খেলছে। এখন এই বালকের খেলার যা আনন্দ, পৃথিবীর কোনো বালক এর চেয়ে বেশি কিছু পায় না। সুন্দর দৃশ্য দীর্ঘস্থায়ী হয় না অবশ্য। দৌড়াদৌড়িতে পরিশ্রান্ত ছেলেটি হঠাৎ মত বদলে ফেলে। দু হাতের ব্যবহার ছাড়া যে পাখিটাকে কিছুতেই ধরতে পারবে না জেনে এবার সে একটা ইটের টুকরো কুড়িয়ে নেয়। এবার সে শালিকের বাচ্চাটাকে মারবে। আমি আঁতকে উঠলাম। একবার ভাবলাম চেঁচিয়ে বারণ করি, কিন্তু আমার গলার আওয়াজ অত দূর পৌঁছবে না। তাছাড়া ও শুনবেই বা কেন আমার কথা। শালিকের বাচ্চাটাকে ইট ছুঁড়ে ছুঁড়ে মেরেই ফেললো ছেলেটা। বড় শালিক দুটো একবার তার মাথার কাছে এসে উঠছে, আবার সরে যাচ্ছে একটু দূরে। মায়ের সামনেই হত্যা করা হচ্ছে তার সন্তানকে, কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা নেই তার। এটা এমন কিছু নতুন ব্যাপার নয় পৃথিবীতে, কিন্তু আমার চোখের সামনেই ঘটে বলে আমি একটু মুষড়ে পড়ি। খেলা শেষ হয়ে গেছে। ছেলেটি এক দৌড়ে দেয়ালের গর্ত পেরিয়ে চলে গেল আমার দৃষ্টির আড়ালে। তখন চোখে পড়ল এক কোণে একটা বেড়াল চুপ করে বসেছিল। এবার সে গুটি গুটি পায়ে এগোচ্ছে মরা শালিকটার দিকে। তার মা তখনও খুব কাছে বসে। বিড়ালটাকে আমি আগে লক্ষ্যই করিনি। ও ঠিক সময়টার জন্য অপেক্ষা করছিল। আমি জানলা থেকে মুখ ফিরিয়ে নিলাম। মনটা খুব খারাপ লাগছে। আমার চোখের সামনেই শালিকের বাচ্চাটা মরল। আমি যখন এ ঘরে থাকি না সেই সময় মরলেই তো পারত। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। কিন্তু এরকম করলে তো চলবে না। অনেক জরুরি লেখা বাকি আছে। মন ভালো করার জন্য আমি উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে ভ্যাং চালাম। তাতেও কিছু হলো না বলে নাচতে শুরু করলাম আমি। খানিকক্ষণ মণিপুরী সর্পনৃত্য অভ্যাস করা গেল। একা ঘরে থাকার এই একটা সুবিধে, যাই করি কেউ পাগল ভাববে না। কিন্তু নাচের পরেও মনটা শান্ত হয় না। ছাদে বেরিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকি যদি কোনো সুন্দরী রমণীর এক চিলতেও দেখতে পাওয়া যায়। বেশিক্ষণ খুঁজতে সাহস হয় না অবশ্য, কারণ আমাদের কাছাকাছি একটি বাড়িতে একটি বদ্ধ উন্মাদ স্ত্রীলোক আছে। কচিত তার সঙ্গে চোখাচোখি হয়ে গেলেই আমার বুক কাঁপে। তখন আমি দূরের দিকে তাকিয়ে যা দেখা যায় না তাই দেখার চেষ্টা করি। দিন তিনেক বাদে দুপুরবেলা দেখলাম আমাদের বাড়ির সিঁড়িতে সেই লাল প্যান্ট পরা ছেলেটা বসে আছে।
একটু চমকে উঠলাম। এ বাড়ির সদর দরজা এবং সিঁড়ি থেকে নিয়মিত বাল্ব চুরি যায়। অনেক চেষ্টা করেও চোর ধরতে পারি না। অনেক সময় দিন দুপুরেও বাল্ব অদৃশ্য হয়। বাড়িওয়ালাও একসময় হার স্বীকার করে জানিয়েছেন, এ পাড়ায় মশাই সিঁড়িতে আলো জ্বালিয়ে রাখার উপায় নেই। আমি ছেলেটার দিকে কড়া চোখে তাকালাম। সে মুখ নিচু করে বসে রইল। যেভাবে টিকটিকির মতন দেয়াল বেয়ে উঠে বাল্ব খুলে নেয়, তাতে এই রকম বাচ্চা ছেলেরই কাজ। কিন্তু চোর আমাকে দেখেও সিঁড়িতে বসে থাকবে না। কি চাই? ছেলেটা মুখ তুলে তাকালো। এখন একে শালিক হত্যাকারী বলে আর চেনা যায় না। নিতান্ত গোবাছালা মুখ, অনেকটা মহাত্মা গান্ধীর বাল্যকালের ছবির মতন। উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলাম, কি চাই? আমার মায়ের সঙ্গে এসেছি। ভেতরে এসে দেখলাম একজন বর্ষীয়সী স্ত্রীলোক আমার মা ও বৌদির সামনে মাটিতে বসে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলছে। দেখলেই বোঝা যায় 3 ক্লাসের মেয়ে ছেলে। আমার মা ও বৌদি ওকে চেনেন মনে হলো। বসবার ঘরে খবরের কাগজ খুলে আন্তর্জাতিক অস্ত্র পরীক্ষা বিষয়ে পড়তে পড়তেও আমি ওদের সব কথা শুনতে পাচ্ছিলাম। স্ত্রীলোকটি তার নিজের জীবন কাহিনী বলে যাচ্ছে। দুঃখের কাহিনী শুনতে আমার ভালো লাগে না। দুঃখের কাহিনী সব সময় একঘেয়ে হয়। পঙ্গু স্বামী, অনেকগুলো ছেলে মেয়ে, 2 সপ্তাহ রেশন তুলতে পারেনি, কি করে বাঁচবো বলুন, ইত্যাদি। নতুন কিছু না। মোট কথা, স্ত্রীলোকটি আমাদের বাড়িতে কাজ যায়। একসময় তার বড় মেয়ে এ বাড়িতে কাজ করত। 2-1 দিন সেও এসে বদলি কাজ করে দিয়ে গেছে। সেই সূত্রে আমাদের সঙ্গে যোগাযোগ। আমাদের বাড়িতে একজন ইতিমধ্যেই কাজ করছে। একজনকে কাজ দেবার জন্য তো আর একজনকে ছাড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যে 2 সপ্তাহ রেশন তুলতে পারেনি, সে এই যুক্তি বুঝবে না। তাকে কিছু একটা ব্যবস্থা করে দিতেই হবে। ওই সব খ্যানখ্যানে কথাবার্তার মধ্যে একটি মাত্র বিষয় উল্লেখযোগ্য। ওই স্ত্রীলোকটির যে কিশোরী মেয়েটি একসময় আমাদের বাড়িতে কাজ করত, সে এখন যুবতী হয়েছে এবং সে এখন মায়ের সঙ্গে ঝগড়া করে আলাদা বাসা নিয়েছে। তার রোজগার ভালো। সে গালে স্নো পাউডার মাখে। কিন্তু মা, আমি মরে গেলেও তার অন্ন খাবো না। সে ছেদে দিতে এলেও তার কাছ থেকে একটা আতলাও নেব না। বুঝতে অসুবিধা হয় না, মেয়েটি এখন বেশ্যা হয়েছে। ওই স্নো পাউডার মাখার কথাটা শুনলেই ধরা যায়। আশ্চর্য, গরিবের মধ্যেই এত পাপ পুণ্যবোধ প্রবল থাকে। এই গোয়ার ধারণাগুলোর জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। ঝিগিরি করাচ্ছে বেশ্যা হওয়া খারাপ, চুরি ডাকাতি করার থেকেও। 2 সপ্তাহ রেশন না তুললে বস্তির লোকেরা কি খেয়ে থাকে কে জানে। গত সপ্তাহে আমাদের রেশন থেকে আর অখাদ্য চাল দিয়েছিল। শুধু কাঁকড় আর পোকা ধরাই নয়, বিশ্রী গন্ধ। এই স্ত্রীলোকটিকে চাকরির বদলে সেই চাল দান করে দেওয়া হলো। 2টো রুটি ওই ছেলেটির জন্য। বারান্দা থেকে স্পষ্ট দেখা যায় ছেলেটি সেই রুটি 2টো চিবোতে চিবোতে আর লাফাতে লাফাতে যাচ্ছে মায়ের পেছনে। ছেলেটার আনন্দ পাওয়ার ক্ষমতা আছে। ওর যে দিদি আমাদের বাড়িতে আগে কাজ করত, তাকে মাঝে মাঝে পথে ঘাটে দেখি। এরপর একদিন বাস স্টপে সেই মেয়েটিকে দেখে একটু বিশেষ কৌতূহল নিয়ে তাকালাম। সত্যি গালে স্নো পাউডার মেখেছে, ঝ্যালঝ্যালে সস্তা সিল্কের শাড়ি, বা ফুটে ওঠা ব্লাউজ, পায়ে গোলাপি রঙের প্লাস্টিকের চটি, হাতে আবার একটা ভ্যানিটি ব্যাগ। সে যেন আমাকে দেখে একটু লজ্জা পেয়েছে, মুখটা ঘুরিয়ে রইল অন্যদিকে। স্বাস্থ্যটি বেশ ভালো হয়েছে।
দেখলেই বোঝা যায় দুবেলা ঠিক মতন খেতে পায়। আগে 3-4টে ঠিকেঝিয়ের কাজ করত, এখন নিশ্চয়ই তার থেকে ওর খাটনি কম এবং রোজগার বেশি। আমি মনে মনে ওকে আশীর্বাদ করলাম, বেঁচে থাকো, সুখী হও। রাত্রির বেলা ছাদের ঘরটা আবার অন্যরকম লাগে। বেশি চাপ পড়েছে বলে রাত জেগে লিখতে শুরু করেছি কদিন ধরে। খুব মন দিয়ে 2-1 ঘন্টা লেখার পর হঠাৎ মনে হয়, ছাত্রবয়সে যদি এরকম একটা ঘর পেতাম নিশ্চয়ই সব পরীক্ষায় ফার্স্ট হতাম। হাত পা ছড়াবার জন্য মাঝে মাঝে ঘরের বাইরে এসে দাঁড়াই। জাহাজের মতন বিরাট বিরাট সব আলোকোজ্জ্বল বাড়ি হঠাৎ দপ করে অন্ধকার হয়ে যায়। লোডশেডিং। নিমেষে শহরটাকে মনে হয় মৃতপুরী। শুধু রেল লাইনের পাশের বস্তিতে আলো দেখা যায়, ওখানে ইলেকট্রিক নেই। ওপরের দিকে তাকিয়ে বুঝতে পারি কতদিন আকাশ দেখিনি। মাঝে মাঝে দেখা স্বাস্থ্যকর। আমি খোঁজ খবর না নিলেও আকাশটা আগের মতনই ঠিকঠাক ভালো আছে। আর একটু টাকা পয়সা পেলে কোন তলায় গিয়ে একটা বাড়ি বানাবো সে বিষয়ে মনে মনে একটা ছক এঁকে ফেলি। সেই মুহূর্তে নিজেকে বেশ সুখী ও স্বাস্থ্যবান মনে হয়। প্রিয় নামে ডাকলাম, হ্যালো প্রিন্স অফ ডেনমার্ক। ঘরে এসে মোম জেলে আবার লিখতে বসি। জানলার বাইরের অন্ধকারটাকে মনে হয় যেন নারী, এক রাশ কালো চুল মেলে চুপচাপ আমাকে দেখছে। জিজ্ঞেস করলাম, কেমন আছো? দমকা হাওয়ায় নেমে গেল মোমটা। আমি তখন সেই অন্ধকারকে আলিঙ্গন করে বেশ বড় 2টো চুমু খেলাম। বললাম, তোমার জিভটা একটু বার করে দাও তো। তুমি আমায় মাথার হাত রাখো, 2 আঙুল দিয়ে যতটুকু নুন তোলা যায় আমায় ততটুকু ভালোবাসবে। তোমায় আমি একলা ঘরে থাকলে এরকম যা খুশি করা যায়, কিন্তু লেখায় মন বসছে না। আবার মন দেবার চেষ্টা করতেই কানে ভেসে এলো একটি বাচ্চার তীক্ষ্ণ কান্নার আওয়াজ, যেন কেউ মেরেছে। বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে আমার একটুও ভালো লাগে না, ভুরু কুঁচকে যায় আপনা থেকেই। তারপর শুনতে পাই ঘন ঘন ট্রেনের হুইসেল, যেন কিসের সংকেত। এটা আমার চেনা। ট্রেন থেমে গেছে। কিছুক্ষণ বাদে বাদে পরপর 4 বার লম্বা হুইসেল দিচ্ছে। ওভারব্রিজের তলাটায় ওয়াগান বেকারদের আড্ডা। পরমানন্দে কিছু লুটপাট চলছে, নিয়মিত ব্যাপার। যে অন্ধকারকে আমি শুধু নারী ভেবেছিলাম, সেই অন্ধকার ওদের কাছে অন্নপূর্ণা। আমি আবার ছাদের আলসের কাছে গিয়ে ওদের কাণ্ড কারখানা দেখবার চেষ্টা করলাম। কিছু দেখা যায় না। এর মধ্যেও শোনা যাচ্ছে একটা বাচ্চা ছেলের কান্না। সেই ছেলেটাকে পরদিনে দেখলাম শ্রমিকের ভূমিকায়। ব্রিজের আরম্ভের মুখে যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে, সেই ট্যাক্সি ধোয়া মোছার কাজ নিয়েছে। কোথা থেকে জোগাড় করেছে একটা হলদে কাপড়। বিশাল চেয়ারার ট্যাক্সি ড্রাইভাররা যখন স্টিয়ারিংয়ের ওপর পা তুলে একটু বিশ্রাম নেয়, সেই সময়টুকুই ছেলেটা সামনের কাঁচ পরিষ্কার করে মাঠগাড়ে কাদা মুছে দেয়। রেট 10 পয়সা। কয়েকদিনেই আরও কয়েকটা ছেলে ওই কাজে জুটে গেল। রীতিমতন প্রতিযোগিতা। একদিন আমি নিজেই তাড়াহুড়ো করে একটা ট্যাক্সিতে এসে চাপলুম। ট্যাক্সির ড্রাইভার টং টং করে মিটার ঘুরিয়ে যেই গাড়িতে স্টার্ট দিয়েছে, অমনি জানালার কাছে সেই ছেলেটা এসে বলল, আমার পয়সা সর্দারজি, আমার পয়সা। সর্দারজি বলল, ভাগ, আধা কাম নেই হুয়া। পয়সা না দিয়েই সর্দারজি গাড়ি ছেড়ে চলে এলো। ছেলেটা খানিকটা পেছন পেছন ছুটে এসে দাঁড়িয়ে পড়ল এক জায়গায়। সর্দারজি আপন মনেই শব্দ করে হাসছে।
যেন একটা মজার ব্যাপার। আমি একবার ভাবলুম ওইটুকু ছেলেকে ঠকাবার জন্য সর্দারজিকে একটা ধমক দেব। এখনো পিছু ফিরে পয়সা দেওয়া যায়, কিন্তু পরক্ষণেই মনে হলো এটা ওদের নিজস্ব ব্যাপার। একটা বাঘ কি অন্য বাঘের বাচ্চার প্রতি মায়াদয়া দেখায়? মানুষ তার থেকে কতটা আলাদা। তাছাড়া সর্দারজি বাচ্চা ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করতে ভালোবাসে, এটা বোধহয় সেরকমই একটা কিছু। আসলে আমি ওই সব যুক্তি বানাচ্ছিলাম নিজেকে বাঁচাবার জন্য। আমার মনে মনে অনেক কথা এলেও মুখে তা বলতে পারি না। সর্দারজির সঙ্গে ঝামেলা করতে চাইছিলাম না, তবু মনটা একটু খচখচ করতে লাগলো। 10টা পয়সা থেকে ওই ছেলেটাকে বঞ্চিত করার ব্যাপারে আমারও কিছুটা ভূমিকা আছে। কোনো এক সুযোগে আমি ওকে পয়সাটা দিয়ে দেব। সেই দিন একটু রাত করে বাড়ি ফিরছি, ঠিক দরজার কাছে একটা হোঁচট খেলাম। অন্ধকারের মধ্যেও একটা জিনিস দেখে বুকটা ভয় হিম হয়ে গেল। হাইড্রান্টের মুখটা খোলা, একটা গোল গর্ত হাঁ করে আছে। সেই গর্তের পাশে একটা ইট। ভাগ্যিস আমার পা লেগেছিল, নইলে গর্তে পড়ে পাটা নিশ্চয়ই ভাঙত। ওই নোংরার মধ্যে আমার পা দৃশ্যটা ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে। বাড়ির কোনো বাচ্চা ছেলে পড়ে গেলে মারাও যেতে পারত। যোধপুর পার্কে আগে ঠিক এইভাবেই একটি ফুটফুটে মেয়ে মারা গেছে। রাগে আমার মাথার মধ্যে আগুন জ্বলে যায়। সব কিছুরই একটা সীমা আছে। হাইড্রান্টের ঢাকনা চুরি করা তো প্রায় খুন করার সমান। এর প্রতিকার করার উপায় নেই। আমি এমন চেঁচামেচি শুরু করে দিলাম যে প্রতিবেশীরাও অনেকে জেগে উঠল। তখন দেখা গেল পাশাপাশি 4-5খানা বাড়ির সদর দরজার সামনে থেকে হাইড্রান্টের ঢাকনা চুরি গেছে। হাঁ করে আছে মৃত্যু ফাঁদ। সকলেই বলা বলি করতে লাগলেন, এই বস্তির ছেলেগুলোকে নিয়ে আর পারা যায় না। বস্তিটা হয়েছে চোর আর ছিনতাইবাজদের আড্ডা। সিএমডি যে বলেছিল বস্তি তুলে দেবে, কিছুই করার নাম নেই। লোহার ঢাকনাগুলো বিক্রি করলে কটা পয়সাই বা পাওয়া যায়, আর যারা কেনে তারা বোঝে না ওগুলো কোথা থেকে আসে। সেই রাত্রেই কোনো ক্রমে কাঠ ফাট জোগাড় করে তার উপর ইট পাথর চাপা দিয়ে গর্তগুলো ঢেকে রাখার ব্যবস্থা হয়। আমি এ ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি বলে আমার রাগ কমে গিয়ে একটু গর্ব জাগে। সে রাত্রে আমার ভালো ঘুম হয় না। আবার ভোরেই ঘুম ভেঙে যায় একটি পিকিরির চিৎকারে। একটি মাঝবয়সী বুড়ি ঠিক আমাদের জানলার নিচে দাঁড়িয়ে চিৎকার করছে, মা কিছু খাইনি, খেতে দাও মা। নিটোল ভরাট গলা বুড়িটার। গান শিখলে উন্নতি করতে পারত। সেই একই কথা এতবার বলে থাকে যে অগ্রাহ্য করার উপায় নেই। বিছানা থেকে উঠে ঘড়ি দেখলাম, 5:30 বাজে। সারা রাত লোডশেডিং, অসহ্য গরম। ভোরের দিকে ঠান্ডা হাওয়ায় একটু একটু স্নিগ্ধ আমেজ আসে, বিছানাটা প্রিয় মনে হয়। সেই সময় এই চিৎকার। রাগের বদলে আমার মন খারাপ হয়ে যায়। এত ভোরে কখনো ভিখিরির ডাক শুনিনি। ও কি সারা রাত ধরে এমন করে চেঁচিয়ে ফিরছে? এসব কিসের চিহ্ন? হাঁটুর ওপর থুতনি রেখে আমি একটুক্ষণ গোম হয়ে বসে রইলাম। যেদিকেই চাই মানুষের চেহারা যেন ক্রমশ রোগা আর বিবর্ণ হয়ে যাচ্ছে মনে হয়। আমাদের বেশ কয়েকজন পুরনো রাঁধুনি, যারা কখনো কখনো বিনা নোটিশে বা মিথ্যা কথা বলে চাকরি ছেড়ে দেশে পালিয়েছে, এখন প্রতিদিনই তাদের 1-2 করে ফিরে আসছে দক্ষিণ 24 পরগনা থেকে।
সঙ্গে ছেলেপুলে বা নাতিপুতি। হাত পেতে বলছে, মা যে কোনো একটা কাজ দাও, দেশে খাবার নেই মা, কেউ খেতে পায় না মা। যুদ্ধ নেই, দাঙ্গা নেই, তবু কলকাতার সব ফুটপাত, রেল স্টেশন গৃহহারা পরিবারে ভরে যাচ্ছে। আমি যেন স্পষ্ট দেখতে পাই হাজার হাজার লাখ লাখ কঙ্কালসার মানুষ ধেয়ে আসছে শহরের দিকে। জানলা দিয়ে তাকালে পৃথিবীটা এখন কত সুন্দর মনে হয়। হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে এমন তকতকে নীল আকাশ। ঝলকে ঝলকে ছুটে আসছে সোনালি রোদ। নারকেল গাছের পাতায় বাতাসের চিকন চিকন খেলা। এক ঝাঁক পায়রা আনন্দের জ্যান্ত ছবির মতন লুটোপুটি খাচ্ছে শূন্যে। এখন বুক ভরে নিঃশ্বাস নিয়ে বহু দিন বেঁচে থাকতে স্বাদ হয়। শুধু নিজের একলা বেঁচে থাকা, সেই সঙ্গে কিছু প্রিয়জন, তার বাইরেই একটা বিরাট ক্ষুধা প্রকাণ্ড মুখ বার করে আছে। পৃথিবী এরকম সুন্দরই থাকবে, তবু কি এখান থেকে মানুষের আয়ু শেষ হলো? হঠাৎ খেয়াল হলো ভিখিরি বুড়িটা তখনও নিটোল সুরেলা গলায় কেঁদেই যাচ্ছে। কোনো সিনেমার অভিনেত্রী এমন নিখুঁতভাবে কাঁদতে পারবে না। আমি জানলার পাশে লুকিয়ে থেকে একটা 10 পয়সা ছড়িয়ে দিলাম নিচে। ঠং করে পয়সাটার শব্দ হলো, কিন্তু সেটা কুড়িয়ে না নিয়ে বুড়িটা বলল, পয়সা চাই না গো, রুটি খেতে দাও, কিছু খাইনি। ওগো, আমি কিছু খাইনি। আর কোথাও কারো জেগে ওঠার কোনো লক্ষণ নেই। আমি একলা জেগে উঠে কি চোরের দায় ধরা পড়েছি? আমারই সব দায়িত্ব। কর্কশ গলায় চেঁচিয়ে বললাম, যাও যাও, আর কিছু হবে না। এর 2 ঘন্টা বাদে ডিম সেদ্ধ আর টোস্টের সঙ্গে চা খেতে খেতে এক পলকের জন্য মনে প্রশ্ন জাগল, আমি কি কোনো অন্যায় করেছি? আমার বাঁ হাতটা আপনা থেকেই মুঠো পাকিয়ে যায়, যেন একটা বিরাট আদালতে দাঁড়িয়ে আমি আত্মপক্ষ সমর্থন করছি। অস্ফুট গলায় বললাম, চুপ, একটাও কথা শুনতে চাই না, আর একটা কথা বললেই গুলি চালাবো। আমার বাঁ হাতটা উঁচু হয়ে ওঠে, সে হাতে একটা রাইফেল ধরা। দেয়ালে আমার বাবার ছবিটার দিকে টিপ করে ফায়ার করলাম। ছাদের ঘরে এসে সেদিন আমি টেবিলটা ফেরালাম। দূরের ওই মাঠ, তার পাশের বস্তির দিকে বারবার চোখ চলে গেলে আর লেখা এগোবে না। এদিকে জানালা দিয়ে দেখা যায় একটা বিরাট ফ্ল্যাট বাড়ির পেছনের দিকটা, আর কয়েকটি সুশ্রী অট্টালিকার 2তলা 3তলার বাসিন্দা। সেসব জায়গায় ইজি চেয়ারে কোনো পৌর বা কিশোরী সামনে বই খুলে বসে থাকে। বিভিন্ন রান্নাঘরে মাছ মাংসের গন্ধ ভরা ধোঁয়া। ছাদের টব গাছগুলোতে ফুল এসেছে বর্ষায়। এদিকে অন্য পৃথিবী। তবু কি মন বসাবার উপায় আছে? একটা গোলমাল শুনে পিঠ ফেরাতেই হয়। বস্তিতে মারামারি লেগেছে। বিশেষ কিছু না, ওদের নিজেদেরই 2 দলের মধ্যে মারামারি হুড়ুহুড়ি। ছোট ছোট বাচ্চারাও ইট ছোড়াছড়ি করছে। কিছুকাল আগেও এই সব মারামারিতে বোমা ফাটত। এখন বোমার আওয়াজ আর শোনা যায় না। গরিবরা বেশি মারামারি করে, ওদের ছেলেপুলে বেশি হয়। ওদের পেট ছাড়া আর কোনো বস্তু নেই। মারামারিটা ছড়িয়ে পড়েছে রেল লাইনের উপর। ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ করতে করতে একটা ইলেকট্রিক ট্রেন গতি মন্দ করে। ট্রেনটা অফিস যাত্রীতে ঠাসাঠাসি। ভিড় উপচে পড়ছে দরজার বাইরে। কয়েকটা বস্তির ছেলে সেই সব ট্রেন যাত্রীদের দিকেই পাথর ছুঁড়তে শুরু করে হঠাৎ। উহ, কি ভয়ঙ্কর দৃশ্য!
ওই ছেলেগুলোকে এক্ষুনি গিয়ে চাপকানো উচিত। আমি চোখ বন্ধ করি, আবার চোখ খুলতে হয়। একটা ভয়ঙ্কর চেঁচামেচির মধ্যে ট্রেনটা এবার জোরে বেরিয়ে যায়। ট্রেন এর প্রতিশোধ নিল পরের দিন। আমি তখন বাজারে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি। দেখলাম রাস্তার সব লোক দৌড়চ্ছে ট্রেন লাইনের দিকে। স্রোতের বিপরীত দিকে যাওয়া যায় না। সব লোক যেদিকে যাচ্ছে আমিও সেদিকে এগোলাম। ট্রেন লাইনের পাশেই বিরাট লম্বা বস্তি। অনেকের প্রায় লাইনের ওপরেই সংসার। কুকুর, ছাগল ও বাচ্চারা লাইনের ওপরে বসে রোদ পোয়ায়। আজ ট্রেন হুইসেল না দিয়ে জোরে বেরিয়ে গেছে। চাপা পড়েছে একটি ছাগল আর একটি মানুষ। আমি পৌঁছে দেখলাম লাইনের ওপরে চাপ চাপ রক্ত পড়ে আছে। তা ওই ছাগলটার দুখণ্ড হয়ে গেছে একেবারে। পাঁঠা বলি অনেক দেখেছি, সুতরাং ছাগলের রক্ত দেখে গা গুলিয়ে ওঠার কথা নয়। কয়েকটা লুঙ্গি পরা ছেলে ছাগলের টুকরো দুটো ধরাধরি করে তুলে দৌড়ে কোথায় যেন চলে গেল। ছেলেটার গা থেকে কিন্তু একটুও রক্ত বেরোয়নি। ও নাকি ট্রেনের একেবারে সামনে দিয়ে ছুটে পালাতে গিয়েছিল। ধাক্কা লেগে ছিটকে পড়েছে লাইন থেকে অনেকটা ধারে। এখানে লাইনটা বাঁক নিয়েছে তো, এখনো বেঁচে থাকলেও থাকতে পারে এই রকম মনে হয় ওকে দেখলে। ঠিক যেন ব্যথা সামলাবার জন্য পাশ ফিরে পেটে হাত চেপে শুয়ে আছে। সেই লাল রঙের প্যান্ট পরা ছেলেটা। আমার কিছুতেই বিশ্বাস হয় না যে ছেলেটা মরে গেছে। কালকে যাকে বেশ জ্যান্ত দেখেছি সে কি এরকম দুম করে মরে যেতে পারে? কাছে গিয়ে মুখটা ভালো করে দেখার পর আর সন্দেহ থাকে না। মেয়েটার মা ছুটতে ছুটতে এসে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে। তার পেছন পেছন আর একটা মেয়ে, ওর দিদি, যার সঙ্গে ওদের বাড়ির কোনো সম্বন্ধ ছিল না। মেয়েটা এসেই একেবারে গালাগালির ঝড় তুলে দেয়। কাকে সে গালাগালি দিচ্ছে বোঝা না গেলেও তার শোকের প্রকাশ যে ক্রোধের উগ্রতায় এবং তা যে আন্তরিক তা বুঝতে অসুবিধা হয় না। সে মায়ের কাছ থেকে ভাইকে নিজের কোলে তুলে নিতে চাইছে বারবার। আমি মাথা ঠান্ডা করার চেষ্টা করি। একটা ক্ষুধার্ত পেট পৃথিবী থেকে কমে গেলে কি ক্ষতি হয়? 10 বছর আগে নীরজ জনপ্রিয় হলে এই ছেলেটা জন্মাতই না। দেশশুদ্ধ সবাই কি ভাবছে না গরিবদের জন্ম নিয়ন্ত্রণের কথা? মৃত্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করার মানে হয় না। পৃথিবীতে প্রতিনিয়তই তো মানুষ মরছে। লাল রঙের প্যান্ট পরা ছেলেটার দেহ নিথর হয়ে পড়ে আছে। ওর মা শুয়ে ওলটপালট করছে তার পাশে। মেয়েটা সামলাবার চেষ্টা করছে মাকে। আমার চোখ ছেলেটার পা দুটোর দিকে চলে যায় বারে বারে। ও আর উঠে ছুট লাগাবে না। ওকে আমি একটা সবুজ মাঠে দৌড়াদৌড়ি করতে দেখেছি। অবধারিতভাবেই আমার সেই শালিক মারার দৃশ্যটা মনে পড়ে যায়। এই সাদৃশ্যে কোনো মর্ম খুঁজে পাই না আমি। শুধু মনে হয় আমার মতন চারপাশে যারা ভিড় করে এই দৃশ্যটা দেখছে তারা যেন সেই কাকগুলির মতন। দর্শকদের চেঁচামেচি কথাবার্তাই বেশি। এর মধ্যে অনেকে যে ভ্রষ্টা যুবতী মেয়েটির আঁচল খোলা বুকের দিকে বেশি দৃষ্টি রেখেছে তাই মৃত্যুর পাশেও নিশ্চিত সত্য। একদল লোক আবার লাইনের ওপরে সার বেঁধে দাঁড়িয়েছে। আজ ওরা এ লাইনে ট্রেন চলতে দেবে না। অথচ আজ একটি বৃষ্টি ধোয়া চমৎকার প্রাকৃতিক দৃশ্যের দিন। অল্প একটু পরেই ভিড় দুভাগে বিভক্ত হয়ে যায়। ওভারব্রিজের নিচে একটা পুলিশের গাড়ি, তার থেকে নামলো প্রায় 1 ডজন পুলিশ। এবার সেই বেড়ালটা আসছে। আপনারা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দূর থেকে দেখা গল্পটি। গল্পটি এখানেই সমাপ্ত হলো।
যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।